শুভ সকাল। আন্দামান সিরিজের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আছি হ্যাভলক আইল্যান্ডে। হ্যাভলক আইল্যান্ডের দ্বিতীয় দিন। আমাদের ইচ্ছা ছিল সকালবেলা সূর্যোদয় দেখতে কালাপাথর বিচে যাওয়ার, কিন্তু আমাদের ঘুম ভাঙতে বেশ একটু দেরি হওয়ার কারণে আমরা আসলে সূর্যোদয় আর এখন দেখতে পারবো না। তারপরেও আমরা সকাল করে ছুটে চলেছি সেই কালাপাথর বিচের উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য প্রতিমধ্যে আমরা সকালে ব্রেকফাস্ট করব এবং কিছুটা সময় কালাপাথর বিচ সহ হ্যাভলকের আরও কিছু সাইট সিইং করব। তো চলতে চলতে আমরা সবাই একটু যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে এই স্কুটির যে মজাটা, এই যে পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা, উঁচু নিচু, আমাদের যদিও বাংলাদেশে অভ্যাস বাইক রাইড করা, কিন্তু এখানে আমরা স্কুটি নিয়েছি। সত্যিই স্কুটিতে অনেকে অনেক রকম ভাবতে পারেন, কিন্তু স্কুটির যে মজাটা, এর যে আমরা কখনোই পাওয়ারলেস ফিল করিনি। আমরা দুজন নিয়ে পাহাড়ের বেশ উঁচুতে উঠেছি, আবার নেমেছি, আবারও কখনো আঁকাবাঁকা পথ ধরেছি। সত্যি অসাধারণ মজা পেয়েছি। আর রাস্তাটা আপনারা দেখে বুঝতেই পারছেন আমরা কিভাবে কোথায় চলেছি। আমাদের হোটেল থেকে 15 কিলোমিটার দূরত্বে আমরা চলে আসলাম কালাপাথর বিচে। কালাপাথর বিচের এক সাইডে পাহাড় এবং তারই নিচে কিছু দোকান আছে এবং তার বিপরীত সাইডে আছে বিচ এরিয়া। তো আমরা এখানে এসেই ফিশ ফ্রাই খাবো বলে দুইটা মাছের অর্ডার করলাম। অর্ডার করতে করতে পরিচিত হয়ে গেলাম। এখানে আসলে যিনি ওনার ওয়াইফ বাংলাদেশি, বরিশালের, এবং হাজব্যান্ড ইন্ডিয়ান। তো আমরা সেখানে দুইটা মাছ ফ্রাইয়ের অর্ডার দিয়ে আমরা বিচ এরিয়ায় চলে গেলাম। এখানে বলে রাখা ভালো, এই বিচটা অ্যাকচুয়ালি 3 কিলোমিটার প্রশস্ত একটা বিচ। এই বিচে আরও কিছু মজার ব্যাপার হচ্ছে, এখানে বাংলাদেশি সেন্ট মার্টিনের একটা ফিল পাওয়া যায়। তার একটাই কারণ, এই এরিয়াটাতে প্রচণ্ড পরিমাণে কুকুরের উৎপাত আছে। যদিও আমরা যখন খেতে বসি তখন ওনারা নিয়মিত এখান থেকে কুকুরগুলো তাড়িয়ে দিচ্ছিল, কিন্তু আর কুকুরকে তাড়িয়ে কতক্ষণ পারা যায় বলুন। আমরা এখন কালাপাথর বিচের দিকে যাচ্ছি। এখানে হালকা কিছু নাস্তার জন্য দুটো ফিশ ফ্রাই অর্ডার করলাম এবং চা খেয়ে আমরা এখন কালাপাথর বিচের পাশে চলে আসলাম। কালাপাথর বিচের পানিটা আসলে খুব সুন্দর, কিন্তু এখানকার পানিটা রাধানগরের বিচের মতো অতটা মানে ঘোলা না, পুরোটাই নীল। কিন্তু এই রাধানগরের মতো অতটা ঢেউ কিন্তু এখানে নাই। এবং বিচের পাড়ে সুন্দর গাছ আছে। এই বিচটা আমার জানা মতে প্রায় 3 কিলোমিটার দীর্ঘ একটা বিচ। এটা আন্দামান এসে একটা জিনিস আসলে লক্ষণীয়, যারা আন্দামানে আসবেন ভাবছেন বা আন্দামান সম্পর্কে ভাবেন যে এটা একটা দ্বীপ, শুধু সমুদ্র আর বিচ থাকবে, সমুদ্র আর বিচ থাকবে, ব্যাপারটা আসলে তেমন না। আমাদের যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, তাহলে বাংলাদেশের মতো সেন্ট মার্টিনের মতো কিন্তু যে বিচের চারিধারে পুরো সমুদ্রের চারিধারে শুধু বিচই পাবেন এরকম আশা করার দরকার নাই। আমরা এখানে খাওয়ার জন্য যে অর্ডার দিয়েছিলাম, মাছ দুইটা সুন্দর করে ফ্রাই করে তারপরে মশলা দিয়ে সালাদ সহ আমাদের দিয়ে দিয়েছে। আমরা এখন সমুদ্রের পাড়ে বসে এটা উপভোগ করব। কালাপাথর থেকে একদম জেটিঘাট পর্যন্ত কয়েকটা বাস সার্ভিস চলে, একটা এয়ার কন্ডিশন ইলেকট্রিক বাস, এয়ার কন্ডিশন মিনি বাস এবং গোগো বাস, এবং সেই বাসের সময় এখানে দেওয়া আছে। এখানে একটা আমরা দেখতে পাচ্ছি ওয়াচ টাওয়ার, যেটা সমুদ্রের নজর রাখার জন্য হয়তো করা টুরিস্টদের উপরে। এবং এটা আমরা এখন রিজার্ভ ফরেস্ট এরিয়ায় ঢুকছি। এই রিজার্ভ ফরেস্টের ব্যাপারে আমি এতটুকুই নিউজ পেয়েছি যে এগুলো অ্যাকচুয়ালি 2004-এ সেই সুনামির পর থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট বন জঙ্গলের গুরুত্বটা আরো বেশিভাবে উপলব্ধি করতে পারে। তারপর থেকেই এখানে রিজার্ভ ফরেস্টের প্রচুর এরিয়া করেছে যেন বন জঙ্গল সংরক্ষিত থাকে। এখানে কিছু বসার জায়গা রেখেছে, তার সামনেই আমরা দেখতে পাচ্ছি সেই
অসীম সমুদ্র। এবং সমুদ্রের ঠিক এই পাশটাতেই গভীর ঘন জঙ্গল আছে, গভীর ঘন জঙ্গল। এবং এখানে যেটা লেখা আছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এখানে একটা ওয়াচ টাওয়ার মতো উপরে বসে থাকার জায়গা করছে, এবং এখানে বেশ বড় বড় পুরাতন কিছু গাছ আমরা দেখতে পাই। এবং সব মিলিয়ে সব থেকে বড় পার্থক্য যেটা আমরা দেখি আমাদের কক্সবাজার বা সেন্ট মার্টিন বিচ থেকে এইখানকার যে পার্থক্যটা, সব থেকে বড় পার্থক্য যে এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা পাই। এই বিচে আমরা অনেকক্ষণ সুন্দর কিছু সময় কাটিয়ে কিছু শামুকের ভিতরে কিছু কাঁকড়া ছিল, সেগুলো নিয়ে অনেকক্ষণ খেলা করে আসলেই একটা অসাধারণ মুহূর্ত পার করেছিলাম এই বিচে। তারপরে ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামাতে আমরা একটা টং ঘরে দাঁড়িয়েছিলাম। সেখান থেকে হালকা নাস্তা করব বলে সিঙ্গাড়া এবং পেঁয়াজও নিলাম। তো এদের সিঙ্গাড়া পরিবেশনের ধরনটা একটু আলাদা। আমরা যেরকম সিঙ্গাড়ার সাথে সাধারণত সালাদ বা একটু মশলা দিয়ে থাকি, এরা সিঙ্গাড়ার সাথে ডাল জাতীয় কিছু একটা, যেটা ওরা তড়কা বলে, সেটা দিল দেখলাম। যদিও এভাবে খাওয়াতে আমরা অভ্যস্ত না, কিছুটা অস্বস্তিও লাগছিল। তারপরও নতুন কিছুর আশায় আমরা খেয়ে দেখলাম। একেবারে খারাপ লাগে তা বলবো না, কিন্তু ওই যে প্রথমে যে কথাটা বলেছিলাম, আমরা আসলে এভাবে খেয়ে অভ্যস্ত না। সেখান থেকে ফিরেই আমরা একটু সাউথ ইন্ডিয়ান খাবার ট্রাই করতে চাইলাম, তাই আমরা 4 জনের 2টা দোসা নিলাম, একটা মশলা দোসা এবং আরও একটা পনির দোসা নিলাম। সাথে এই দাদার সাথে কথা হচ্ছিল, দাদা কলকাতার মানুষ, তারপরেও তিনি এই দোসা বানানোটা বেশ সুন্দরভাবে আয়ত্ত করেছে। দাদা বেশ একজন মিশুক মানুষ, তিনি আমাদের দোসা পরিবেশন করলেন। দোসার সাথে আরও দিলেন চাটনি, সাম্বার, আলু তড়কা। আমরা সেগুলো খেয়ে বেশ তৃপ্তি পেয়েছিলাম। পরদিন সকালে আমি সূর্য উদয় দেখব বলে ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠে, যদিও আমার সহযাত্রীরা আর কেউই সেই সময় ওঠে নাই, তো আমি স্কুটি নিয়ে একাই রওনা দিলাম বিচের দিকে। আমাদের হোটেল থেকে 15 কিলোমিটার দূরে সেই বিচে একা একা গেলাম, যদিও তখন বিচ পাড়ে কেউই ছিল না। মানুষ হিসেবে শুধু আমি একাই ছিলাম সূর্যোদয় দেখব বলে। অনেকক্ষণ অপেক্ষা করলাম। আকাশ মেঘলা থাকার কারণে আসলে কপাল খারাপ ছিল, আমরা সূর্যোদয় দেখতে পেলাম না, আপনাদেরও দেখাতে পারিনি। ভোরবেলা এরকম একটা বিচ পাড়ে, নির্জন বিচ পাড়ে শুধু একা ছিলাম। আমি সেখানে যাওয়ার প্রায় 20 মিনিট পরে কিছু কিছু লোকজন আসা শুরু করলো দেখলাম। তারাও সূর্যোদয় দেখতে এসছে, কিন্তু সকলেরই আসলে কপাল খারাপ ছিল। এই দিন মেঘলা আকাশ ছিল, যদিও আমরা জানতাম না এদিন আন্দামানে সতর্কতা সংকেত চলছিল আবহাওয়াজনিত কারণে। কালাপাতার বিচে সূর্যোদয় দেখতে না পেয়ে খুব কষ্টই পেয়েছিলাম। সেখান থেকে পুনরায় আবার ব্যাক করি আমি রাধানগর বিচে, কেননা রাধানগর বিচটা ছিল আমাদের হোটেলের ঠিক নিকটেই।
রাধানগর বিচে, সেখানেও সকাল, নির্জন সমুদ্র। এখানে শুধু আমি দুজনকেই দেখেছিলাম, আর আমি টোটালি তিনজন আমরা এই পুরো বিচ পাড়ে ছিলাম। এখানেও একটা সুন্দর মুহূর্ত পার করেছিলাম। সত্যিই যে মুহূর্তের কথাটা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না আপনাদের। তো যা হোক, তারপরেই আমরা রুমে গিয়ে গোছগাছ করে বেরিয়ে পড়লাম বন্দরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমাদের শিপের বুকিং শেষ করে, যদিও টিকিট আগেই করা ছিল, আমরা অপেক্ষা করতে লাগলাম আমাদের শিপ আসার জন্য। তারপরে আমরা শিপ আসার সিগন্যাল পাওয়াতেই হাঁটতে হাঁটতে পোর্টে চলে গেলাম। সেখানে দেখলাম আমাদের শিপ ইতিমধ্যেই চলে এসছে। তো সেখান থেকে আমরা আবারও একটা রোমাঞ্চকর ভ্রমণ শেষ করে, 40 মিনিটের ছিল ভ্রমণটা আমার যতদূর মনে পড়ে। এই রোমাঞ্চকর ভ্রমণ শেষ করে আমরা পৌঁছে গেলাম নীলদ্বীপে। যদিও পানির রং আসলে হয় না আমরা জানি, কিন্তু তারপরেও এই নীল দ্বীপে আসলে আপনারা বুঝতে পারবেন কেন এই দ্বীপটার নাম রাখা হয়েছে নীলদ্বীপ। পানির দিকে একবার তাকালে আপনার মন ভরে যাবে, মনে হবে যেন আপনার এই ট্যুরটা শুধু এই নীলদ্বীপের পোর্টের যে পানিটা দেখবেন, এতেই আপনার ট্যুরটা সার্থক হয়ে যাবে। সত্যিই অসাধারণ ছিল সেই দৃশ্যটা। হ্যাভলক থেকে ইতিমধ্যে আমরা নীল আইল্যান্ডে চলে এসেছি। নীল আইল্যান্ডের পানি দেখে বুঝতে পারছেন আসলে নামকরণ কেন করা হয়েছে। এবং আমরা এখন নীল আইল্যান্ডে এসে শিপ থেকে নেমে যাচ্ছি আইল্যান্ডের হোটেলের উদ্দেশ্যে। নীল আইল্যান্ডের জেটি ঘাট থেকে ঢুকতেই মুখেই একটি ম্যাপ দেওয়া আছে। দ্বীপটি খুবই ছোট এবং সাথে একটি ম্যাপ দেওয়া আছে। আমরা এখন ঘাট থেকে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা ঘাট থেকে দুটা স্কুটি নিয়ে নিলাম। হ্যাভলক থেকে অবশ্যই এখানে স্কুটির রেন্টটা একটু বেশি পড়ছে। হ্যাভলকে আমরা 2 নাইট স্টে করছি, অর্থাৎ 2 দিনের জন্য 2টা স্কুটি 1100 রুপি দিয়েছিলাম। অথচ এখানে 1 দিনের জন্য 2টা স্কুটিতে আমাদের 800 রুপি দেওয়া লাগবে। অবশ্যই এখানে একটা সুবিধা পেয়ে গেছি, একটা স্কুটির ফুল ট্যাঙ্কি লোড আছে, ওটা 100 রুপি বেশি দেওয়া লাগবে। আর আমি যেটা চালাচ্ছি এটার জন্য আবার আমাদের নতুন করে ফুল লোড দেওয়া লাগবে। আমরা খুব সুন্দর মনোরম পরিবেশে একটি বাজেট হোটেল পেয়েছি। এটা অ্যাকচুয়ালি হোটেল বলা ঠিক হবে কিনা জানি না। তো যাই হোক, রুমগুলো পেয়েছিলাম খুব সুন্দর, তবে খুবই সাশ্রয় রেটের মধ্যে পেয়েছিলাম। এবং এই হোটেলেই একটা আশ্চর্যজনক জিনিস দেখলাম। হোটেল মালিকের ভাষ্যমতে এই স্কালটি তিমির স্কাল, যে তিমিটি 2004-এ সুনামিতে ভেসে এসেছিল। তো এনারা খুব সুন্দরভাবে এখানে এটা। আমরা রুমে ঢুকে একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমাদের রুম থেকে বিচের দূরত্ব খুব বেশি নয়, এটা অনেকটা প্রাইভেট বিচ মতোই অবস্থা। আর এই বিচটা ছিল সম্পূর্ণ প্রবাল বিচ, এটা স্যান্ড বিচ ছিল না, যে কারণে খুব সাবধানে চলতে হয়েছে। বিচের প্রবালের মাঝে মাঝে স্বচ্ছ পানি, সত্যি খুব দারুণ লাগছিল। আর এই প্রবালের গঠনগুলোও খুবই আশ্চর্যজনক ছিল। সচরাচর এই ধরনের প্রবাল দেখা যায় না, যদিও ক্যামেরায় কতটুকু আসবে জানি না। আমি চেষ্টা করেছি কয়েকটা দারুণ দারুণ প্রবাল আপনাদের দেখানোর। আমরা সচরাচর যে প্রবালগুলো দেখতে পাই সেগুলো অ্যাকচুয়ালি এমন না। যাই হোক, খুব সুন্দর একটা সময় কাটিয়ে আমরা হালকা বৃষ্টির মধ্যেই আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম সীতাপুর বিচের উদ্দেশ্যে। এখানে বলে রাখা ভালো যে এই নীল আইল্যান্ডে বিচ আছে টোটাল 3টা, 2টা প্রবাল বিচ এবং একটা স্যান্ড বিচ। প্রবাল বিচগুলো হচ্ছে সীতাপুর, অ্যাকচুয়ালি সীতাপুরটা প্রবাল এবং স্যান্ড বিচ মিলিয়েই, এবং লক্ষ্মণপুর 2 এটাও প্রবাল বিচ, লক্ষ্মণপুর 1টা হচ্ছে আপনার স্যান্ড বিচ। তো আমরা এখন যাচ্ছি সীতাপুর বিচের উদ্দেশ্যে। সীতাপুর বিচটা নীল আইল্যান্ডের এক সাইডে, মানে পোর্টের ঠিক বিপরীত সাইডে। সীতাপুর বিচটা অ্যাকচুয়ালি সমতলের সাথে না, এটা সমতল থেকে বেশ নিচু, সিঁড়ি বেয়ে নামতে হবে। তো আবহাওয়া খারাপ হওয়ার দরুন আমরা আর সীতাপুর বিচে নামিনি, আমরা উপর থেকেই এটা দেখে সেখান থেকে আবার ব্যাক করলাম।
আমরা সীতাপুর সানরাইজ বিচ থেকে ব্যাক করলাম। আমাদের লক্ষ্য এখন লক্ষ্মণপুর বিচ 2 দিকে। আমি আগেই বলেছিলাম আজকের ওয়েদারটা বেশ বৃষ্টি ভেজা ওয়েদার ছিল এবং আন্দামানে এদিন আবহাওয়াজনিত কারণে ওয়ার্নিংও চলছিল। আমরা বর্তমান সীতাপুর যে বিচ এরিয়া আছে, অ্যাকচুয়ালি নীল আইসল্যান্ডের এই এরিয়াতেই যত প্রিমিয়াম কোয়ালিটির হোটেলগুলো আছে। এটা জেটিঘাট থেকে 3.5 থেকে 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ম্যাক্সিমাম লোকজন এসে এই অঞ্চলেই স্টে করে। তো যাই হোক, আমরা চললাম লক্ষ্মণপুর বিচ 2 এর দিকে। সেখানে বাইক পার্ক করেই সুন্দর একটা সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠছি। অ্যাকচুয়ালি এই সুন্দর পথ ধরেই আমরা যাব লক্ষ্মণপুর বিচ 2 এর দিকে। আপনারা বুঝতেই পাচ্ছেন, দুধারে সুন্দর ফুল গাছ এবং বৃষ্টি ভেজা রাস্তা। তবে কোনো কাদা নেই, কেননা রাস্তাটা অলরেডি কংক্রিট করা। লক্ষ্মণপুর বিচ 2 ঠিক আগেই দুপাশে কিছু দোকান আছে। আমরা সাধারণত ট্যুরিস্ট পয়েন্টে যে ধরনের দোকান দেখতে পাই, সাথে হালকা খাবারের ব্যবস্থাও এখানে আছে। তো আমরা এখান থেকেই আস্তে আস্তে নেমে গেলাম লক্ষ্মণপুর বিচ 2 এর দিকে। লক্ষ্মণপুর বিচ 2টা একটা প্রবাল বিচ, তাই এখানে স্যান্ড বিচের আশা করাটা বোকামি হবে এবং এখানে আসতে হলে অবশ্যই আপনাকে সেফটি নিতে হবে। দ্যাট মিন্স আপনাকে স্লিপার বা পায়ে কিছু না কিছু থাকা চাই। তো এখানে প্রবাল বিচ হওয়ার ফলে পানি খুব স্বচ্ছ ছিল এবং এখানে এসে একটা জিনিস খুবই লক্ষণীয়, ন্যাচারাল ব্রিজ। এই ব্রিজটা হয়তো আপনারা অনেকেই খেয়াল করে থাকবেন, কেননা তামিল একটা সিনেমা মাগাধেরা সিনেমাতে আমরা এই ব্রিজটা অনেকেই পরিচিত। এই ধরনের একটা ব্রিজের শুটিং হয়েছিল। জানি না সেই শুটিংটা এখানে হয়েছিল কিনা, তবে এটা দেখতে সত্যিই খুব অসাধারণ ছিল। এদিন আবহাওয়া বেশ খারাপ হওয়াতে আমরা যে খুব বেশি বিরূপ প্রভাব পেয়েছিলাম তা ঠিক বলবো না, বরং আমার মনে হয় আমরা ব্যাপারটা উপভোগই করেছিলাম। সমুদ্র বেশ উত্তাল ছিল। আমরা এখানে থেকে সমুদ্রের গর্জন দেখেছিলাম এবং সমুদ্রের যে ঢেউ দেখেছিলাম, সত্যি এটা ভোলার মতো নয়। আমরা লক্ষ্মণপুর বিচ 2 থেকে ফিরে এসেই বাজারে একটি হোটেলে আমরা খাবার সেরে নিলাম। শুভ সকাল, আন্দামানে আরও একটি সকাল। নীল আইসল্যান্ড থেকে সবাইকে স্বাগত জানাই। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই হোটেল চেক আউট শেষ করে আমরা একবারে ব্যাগ নিয়ে আমরা জেটিঘাটের দিকে যাচ্ছি। আজকে আমাদের প্রধান উদ্দেশ্য লক্ষ্মণপুর বিচ 1-এ যাওয়া, স্যান্ড বিচ সেটা। কেননা আমাদের আজকে শিপ ছিল 11:45 আমাদের লক্ষ্মণপুর বিচ 1-এ যাব, সেখানে কিছুটা সময় কাটাবো। যদি সম্ভব হয় আমরা পুনরায় আজকে লক্ষ্মণপুর বিচ 2-তে আবারও যাব। সত্যি ভ্রমণ করতে এসে না এই দৃশ্যগুলো মিস করতে মন চায় না, মনে হয় বারবার করে দেখি, কিন্তু সময়ের অভাবে সবগুলো আমরা আসলে পেরে দেই না। এই রেস্টুরেন্টে আমরা খাওয়ার সাথে সাথে কিছু এক্সেপশনাল জিনিস দেখতে পাচ্ছি, তারা এখানে সেল দিচ্ছে। ভালো লেগেছে ব্যাপারটা, এবং যেগুলো আছে সবই তারা ফিক্সড প্রাইস বলে রেখেছে। এখানে হচ্ছে পার্টি দেখতে পাচ্ছি। আমরা সকালের নাস্তা শেষ করেই লক্ষ্মণপুর বিচ 1-এর দিকে চলে গেলাম এবং জেটিঘাট থেকে আসলে এই বিচটা খুব বেশি দূরে না হয়, আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই লক্ষ্মণপুর বিচ 1-এ পৌঁছে গেলাম। লক্ষ্মণপুর বিচ 1-এ এসে সত্যিই এক অসাধারণ দৃশ্য আমাদের চোখে ধরা পড়ল। সমুদ্রের নীল জল, সাথে প্রচণ্ড বাতাস, এবং যদিও সময়টা খুব বেশি দুপুরও হয়নি, সকালের দিকেই ছিল, কিন্তু তারপরেও সমুদ্রের পাড়ে সূর্যের তীব্রতা আপনারা কম বেশি সবাই হয়তো জানেন। সত্যি অসাধারণ একটা সমুদ্রের দৃশ্য আমরা দেখেছিলাম।
নীল আইল্যান্ডের বিচ ওয়ানে আসলে প্রচন্ড হাওয়া চলতেছে এখন। নীল আইল্যান্ড থেকে আমরা বিদায় নেওয়ার সময় হয়েছে। আমরা এখন জেটিঘাটের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আমাদের শিপে উঠবো বলে। আবহাওয়াটা খুব দ্রুতই পরিবর্তন হয়ে গেল। আমরা যখন লক্ষ্মণপুর বিচ ওয়ানে ছিলাম কি রোদ ছিল, কিন্তু শিপে ওঠার ঠিক কিছুক্ষণের মধ্যেই পুরো আকাশ মেঘে ঢেকে গেল। এই নীল জল ছেড়ে আসলেই যেতে মন চাইছিল না। আমাদের প্ল্যান ছিল পোর্ট ব্লেয়ারে ফিরেই আমরা আরও দু একটা দ্বীপে যাব, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে এই দিন সমুদ্রে নৌ চলাচল বন্ধ ছিল। তাই আমাদের হঠাৎই মনে পড়লো আমরা মুন্দা পাহাড় বিচে যাইনি, যে কারণে আমরা আবারও একটা স্কুটি ভাড়া করে আমরা দুজন চলে গেলাম সেই সুন্দর মনোরম রাস্তা বেয়ে মুন্দা পাহাড় বিচের উদ্দেশ্যে। আমরা যারা আসবো তারা এইখানে ঢোকার আগে অবশ্যই দাদাদের কাছ থেকে এন্ট্রি করে নিব। তারা আমাদের সেফটির জন্য এখানে এন্ট্রি করে দেবে এবং কিছু বেসিক ইনস্ট্রাকশন দিয়ে দেবে এখানে আমরা কিভাবে যাব, কিভাবে ঘুরবো। এবং এখানে এন্ট্রি করার পরে আমরা যে অলকাম মুন্দা পাহাড় এরিয়াতে ঢুকবো। এখানে পুরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে একটা ম্যাপ দেওয়া আছে। আমরা এখন মুন্দা পাহাড় বিচ থেকে মুন্দা পাহাড়ের ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এখানে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে 4:30টার সময় ক্লোজিং টাইম। যদি আবার মুন্দা পাহাড় ভিউ পয়েন্টের এরিয়াতে দেখলাম যে 3টার সময় ক্লোজিং টাইম। দেখি চেষ্টা করে আমরা যেতে পারি কিনা। সুন্দর করে প্রাকৃতিক ভাবে এটা তৈরি করা, গাছের শিকড়ের ভিতর দিয়ে। এখানে সে দুইটা রাস্তা মনে হচ্ছে, একটা এদিকে চলে গিয়েছে আর একটা পাথর দেওয়া আছে এইদিকে। আমরা দেখি উপরের দিকে যেতে থাকি। ভাই উপরের রাস্তায় উঠলাম নাকি? সজীব ভাই উপরের রাস্তায় উঠলাম, তারপরে ওঠার জন্য এখানে গাছের শিকড় এত সুন্দরভাবে করা রয়েছে, মনে হচ্ছে যেন গাছের শিকড় দিয়ে আমাদের সিঁড়ি করে রাখা আছে। আমরা প্রথম দিকে একটু পথটা নিয়ে কনফিউজ ছিলাম যে আদৌ এটা হবে কিনা, কিন্তু আবার দেখলাম মাঝে মাঝে গাছেই আমাদের সিগন্যাল দিয়ে দেওয়া আছে। যাই হোক, সামনে পাইলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। মনে হচ্ছে সামনে আবার আর একটা নির্দেশিকা পেয়েছি। এই যে এখানে একটা গাছ কেটে সুন্দর করে নির্দেশনা দেওয়া আছে যে এইদিকে যাওয়া লাগবে।
মানে এক কথায় টোটাল সিস্টেমটাকে এরা ন্যাচারাল করেছে। এখানে কোনো কংক্রিটের সিস্টেম করে না এরা। এসছি আমরা ইতিমধ্যে বাম পাশে লাইট হাউস আছে দেখছি, এবং আমার জানা মতে লাইট হাউস একটু পার হইলেই সেই ভিউ পয়েন্টটা পাওয়া যাবে। আমরা এই পাহাড়ি জঙ্গলের রাস্তায় দুইজনে ট্রাক করলাম প্রায় 1.5 কিলোমিটার মতো, আমরা হেঁটেই চলেছি। তারপরেও দেখি আপনাদের সেই ভিউ পয়েন্টটা একটু দেখাতে পারি কিনা। অবশ্যই বাম পাশে না, লাইট হাউসটা যে সামনে দেখতে পাচ্ছি আমরা। সামনে এখানে এই পাহাড়ের লাইট হাউসটা আছে। আমরা দুজন পাহাড়ি এই জঙ্গলে 2 কিলোমিটারেরও বেশি সময় ধরে হাঁটার পরে আমরা আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্যে পৌঁছালাম, যেখানে একটা বিশ্রামাগারও দেখতে পেলাম আমরা। এবং এই গন্তব্যে পৌঁছাতে আমাদের অ্যাকচুয়ালি অনেক হাঁটা লেগেছে, অনেক পরিশ্রম করা লেগেছে, তারপরেও আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। দৃশ্যগুলো দেখলে আপনারাই বুঝতে পারবেন। দেখুন, এক হাতে পাহাড় আছে এবং অন্যদিকে সমুদ্র, অসীম সমুদ্র, এবং এখানে বিশ্রামাগার আছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এদিকে সমুদ্রের আসলে কোনো কুল কিনারা নাই। তার মানে এদিকটাতে আর দ্বীপের কোনো অবশিষ্ট অংশ নাই। আমরা সেখান থেকে আর একটু হেঁটে সামনে গেলাম। অ্যাকচুয়ালি আমাদের লক্ষ্যটাই ছিল সামনের এই যে পয়েন্টটা, যেটাকে ভিউ পয়েন্ট নামে আমরা গুগলে দেখেছিলাম, জানি না কোন ভিউ পয়েন্ট। এটা আসলে মুন্দা হিল পাহাড়, এটা আসলে মুন্দার পাহাড় ভিউ পয়েন্ট বলে পরিচিত। দেখুন, ভিউ পয়েন্টটা মেন পাহাড় থেকে মনে হয় একটু বিচ্ছেদ হয়ে গেছে। অ্যাকচুয়ালি বিচ্ছেদ না, খুবই সরু রাস্তা ধরে যাওয়া যায়। তো এই সময়ে প্রচণ্ড বাতাস হচ্ছিল, এতটাই তীব্র বাতাস হচ্ছিল যে আমাদের যে ছোট্ট ক্যামেরাটা আমরা স্ট্যান্ডে ধরে রেখেছিলাম সেটা ধরে রাখাও কষ্ট হচ্ছিল। এবং আমি যতদূর জানি এই ভিউ পয়েন্টে যাওয়া নিষেধ আছে, এবং বাতাসের কারণে আমরা আরও রিস্ক নেইনি, কেননা এই বাতাসে রিস্ক নেওয়াটা সত্যিই খুবই বিপজ্জনক হয়ে যেত। তো আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, এই ভিউ পয়েন্ট দেখতে দেখতে সকলের কাছে অনুরোধ থাকবে, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে আমাদের এই ধরনের আরও ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন, এবং আপনার বন্ধুদেরকে এই ধরনের ভিডিও শেয়ার করে তাদের নতুন জায়গা সম্পর্কে জানার সুযোগ করে দিবেন। বন্ধুরা, আমরা আবার ফিরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই দুর্গম রাস্তা, যেটা পাহাড়ের রাস্তাটাতে আমরা আবার ফিরে যাচ্ছি এই রাস্তাটা ধরে। আমরা ছোটা বালু বিচে যাব। একটা রাস্তা দিয়ে এসেছি, রাস্তা দিয়ে এসে আমাদের আর ম্যাপে আর কিছুই দেখায় না, মেবি এখান থেকে ট্র্যাক করা লাগবে। তাই আমরা এখানে নেমে এই পথে যাচ্ছি, দেখি আসলে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে অলরেডি প্রায় পৌঁছে গিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন, জঙ্গলের রাস্তা দিয়ে 5 মিনিট হাঁটার পর 5 মিনিট হেঁটেই এই যে সুন্দর বিচে আমরা পৌঁছে গেলাম। যে বিচটার নাম অ্যাকচুয়ালি আমরা অনলাইনে যারা দেখছিলাম ছোটা বালু বিচ, বাট এটা আসলে ছোটা বালু না বড় পাথর কি বলবো বুঝতে পারছি না। দেখ, ভালো লাগছে আসলে, সমুদ্রের পাশে বিচে তো মেন কথা। এখানে আর একটা মজার জিনিস দেখেন, এই যে গাছগুলো উপরে আছে, বা একটা গাছ এখনো কিন্তু জীবিত, আর এই গাছটা শিকড়টা দেখেন, গাছের শিকড়টা কিন্তু পাথরের ভিতরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আসলে এর কিভাবে সৃষ্টি করছে দেখেন।
গাছের শিকড়টা পাথরের ভিতরে, তার মানে সেই পাথরের ভিতর থেকেই কিন্তু তার উপাদান নিচ্ছে। আবার এই সাইডে কিছু উঠে গিয়েছে, উঠে গিয়ে আসলে তেমন কোনো লাভ নেই, কেননা পুরোটাই পাথর। আমরা এদিন সোজা এখান থেকে আমাদের রুমে ব্যাক করলাম। সন্ধ্যার পরে আমরা পোর্ট ব্লেয়ারের শহরে আর একটু ঘোরাফেরা করে রাত্রে একটা সুন্দর ঘুম দিলাম, কেননা পরদিন সকালে আমরা ব্যাক করব কলকাতায়। পরদিন সকালে আমরা ঘুম থেকে উঠে একটা ক্যাব নিলাম, যে ক্যাবে করে আমরা ভীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব, যেখান থেকে আমাদের ভিস্তারা এয়ারলাইন্সের কলকাতা ব্যাক করার জন্য। বন্ধুরা, আমাদের ভিডিওটি এ পর্যায়ে শেষ করতে যাচ্ছি এবং এরই মাঝে আমাদের আন্দামান ভ্রমণের 3 পর্বের গল্পটি শেষ হতে চলেছে এবং ভিস্তারা এয়ারলাইন্স ধরে আমরা আন্দামানকে বিদায় জানিয়ে আকাশের বুকে ডানা মেললাম। এখন গন্তব্য কলকাতা নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বন্ধুরা, বিদায় নিচ্ছে আমাদের আজকের ভিডিও থেকে।